পুরস্কার বিতরণ পর্ব সম্পূর্ণ, আর তার সাথে সমস্ত জল্পনারও। আমরা দেখলাম, জানলাম, চিনলাম এই বছরের কারুকৃত আর্ট এক্সিবিশনের প্রথম পুরস্কার বিজয়ীকে। এই চেনা জানা যাতে আরও একটু বেশি করে হয়, সেই চেষ্টাতেই ছিলাম। অবশেষে আমরা পেয়ে গেছি সেই বিজয়ীকে। জেনে নেব এই সাফল্য নিয়ে তার অনুভূতি আর কিছু অদৃশ্য অনুপ্রেরণার কথা। বলুন। বিপ্লববাবু আসতে বলেছিলেন এই আঁকার ব্যাপারে। আচ্ছা, আসুন। কই দেখি কি এনেছ? আমি আমার আঁকা কিছু স্কেচ আর এটা কি অয়েল পেন? বাহ, রাখো। পেন্সিল স্কেচ? আঁকার তো বেশ ভালোই। ঠিকই আছে, কিন্তু এই মুহূর্তে না, মানে এইগুলো নিয়ে আমার খুব একটা পড়তা হবে না, বুঝলে? মানে তুমি খুব একটা ভালো দাম পাবে না এগুলোর জন্য। কি করবে? মানে বুঝলাম না। না বুঝলে কি করে চলবে? আমিও ব্যবসা করছি, তুমিও তোমার কাজ করছো। নাও। এই কটার টাকা? কি লাগবে না? দাও। কোনখানে কনফিউশন? না মানে এই কটা টাকা? এই কটা টাকা সেটা হচ্ছে তো কি নাম বলে জানো তোমার? অতীন্দ্র রায়চৌধুরী। আচ্ছা, এই যে আঁকার জগতে এই মুহূর্তে তোমার এই নামটা কজন জানে? শুনতে খারাপ লাগছে, তাই তো? দেখো, ব্যবসা বলো, প্রফেশন বলো, যে কোনো কাজের বাজারেই না ওঠা পড়াটা লেগে থাকে। এখন তোমার সেই ডাউন ট্রেনটা চলছে, তাই তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তুমি ভালো আঁকো, তোমার সময় আবার ঘুরবে, অসুবিধা নেই। আমার সঙ্গে যারা যারা কাজ করে তারা কিন্তু মোটামুটি সবাই খেয়ে পড়ে বেঁচে থাকছে। মানে আমি যদি ব্যবসা করতে পারি, সিমিলারলি তোমাদেরও হবে। ঠিক আছে, যোগাযোগে থাকো, হবে। আমি তাহলে আঁকা নিয়ে সামনের সপ্তাহে আসি। সামনের সপ্তাহে না, দাঁড়াও। আচ্ছা, বাইরে যে ছেলেটিকে দেখলে, ওর নাম সুনির্মল, ওর থেকে ওর নাম্বারটা নিও। মানে তুমি যখনই আসবে, মানে তোমার আঁকা টাকা থাকবে আর কি দেওয়ার জন্য, ওকে ফোন করে আসবে। ফোন না করে আসবে না, কারণ আমার কোনো ঠিক নেই কখন থাকি না থাকি। ঠিক আছে?
হুম। এ মা, সরি সরি, এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না, আমি একদম দেখতে পাইনি, প্লিজ কিছু মনে করবেন না, সরি। ঠিক আছে। হ্যাঁ রে বল। এবার আজকে শুভ জন্মদিন বাড়া, আমার বাড়া স্ট্যাটাস দেখে মনে পড়লো। তো আমরা তো এখান থেকে কিছু প্ল্যান করছি, তুই তাহলে চলে আসিস নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একসাথেই যাবো তাহলে। আজকে কখন বেরোবি বল? ওই ধর না, ওই 6টা নাগাদ বেরাবো, সবাই 300 টাকা নিয়ে আসিস, তাহলে কেকটা কিনে নিয়ে ঢুকবো একবারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে কল করছি তোকে পরে। হ্যাঁ, চলে আসিস বাড়া, নাহলে ক্যালারি একটাও নিচে পড়বে না। এক মিনিট একটু হোল্ড করুন। এই এই হ্যাঁ। সুনির্মল, আমাদের গত মাসের টার্নওভার কত গেছে? ওই 6 লাখ মতো। মানে এটা বেশি না কম? বেশি, আগের মাসের থেকে প্রায় 25%। হ্যাঁ, আমি আপনাকে ঘন্টাখানেক বাদে কল করছি। বলছি সুনির্মল, একটা চেক কাটো তো। অ্যামাউন্ট কত দেবো? ওই 20,000 দাও। আর নাম? দাও, নামটা লিখে দিই। স্যার, হ্যাঁ, ওটা তোমারই। ভালো কাজ করছো, একটু তো এনার্জি বুস্ট আপ করা দরকার আছে না? থ্যাংক ইউ।
কি হলো? গেছিলাম, লাভ হলো না কোনো। উনি তো দেখাই করতে চাইলেন না। কিন্তু আমি তো ফোনে বলেই দিলাম। উনি তোমাকে একরকম কথা বলেছেন, আমাকে একরকম কথা বলেছেন। বাহ, সকাল সকাল সুন্দর বাবা ছেলের আড্ডা জমে গেছে। বাবাকে বাথরুমে নিয়ে গেছিলিস নাকি সেই কাজটাও আমাকেই করতে হবে? না, অসুবিধার কিছু নেই, আছি তো আমি বিনা পয়সার বাদী। ও তো চেষ্টা করছে। তুমি আবার সকাল সকাল। হ্যাঁ, সেই চেষ্টা করে তো একেবারে উদ্ধার করে দিচ্ছে। সকাল 8টার সময় নবাবপুত্র ঘুম থেকে উঠলেন, তারপর সৃষ্টি শিল্পকর্ম নিয়ে উনি রাজ্য জয় করতে বেরোবেন একেবারে, আর গভীর রাতে ফিরবেন হাতে লবডঙ্কা নিয়ে। এই শোনো, আমাদের মতো এসব ভিখিরি পরিবারে না এই সমস্ত রাজা বাদশাদের শখ মানায় না। পারলে এটা তোমার ছেলের মাথায় ঢোকাও, আর নিজের কাজ নিজে করবি এবার থেকে। আমি কিচ্ছু পারবো না। একটু বেরোচ্ছি, দেখি যদি এগুলোর কোনো ব্যবস্থা করা যায়। হ্যাঁ আসুন। এই 3টে অয়েল পেন্টিং এনেছি। ঠিক আছে, নিয়ে নিলাম ছবিগুলো। বিপ্লববাবু তোমাকে এই টাকাটা দিয়েছে। বলছি, একটু বিপ্লব বাবুর সাথে দেখা করা গেলে ভালো হতো। না না, উনি আজকে নেই, হবে না দেখা। দরকার ছিল, একটু কথা ছিল আসলে। হবে না আজকে পরে একদিন কথা বলে নেও, আজকে হবে না। আসছি। নিরুদি, কোথায় গো? ও চন্দ্রা, এসো এসো। এই নাও ধরো। ও মা, এটা কি আবার মিষ্টি কেন গো? বাবানের চাকরিটা হয়ে গেছে, কালকে ওরা মেল করে জানালো। প্রথমে এখন হায়দ্রাবাদ যেতে হবে 3 মাসের ট্রেনিং, তারপরে বিদেশে কোথাও পাঠাবে। এই বলছি, অতীন্দ্রটার কিছু হলো? কোথায় আর, কিছুই তো হলো না। ওর ওই আঁকা নিয়েই সারাদিন পড়ে থাকছে। কিন্তু তা দিয়ে তো আর পেট চলবে না, মধ্যবিত্ত ফ্যামিলি। চাকরি তো একটা করতেই হবে। ইন্টারভিউটিও দিচ্ছে কিছু? আর ইন্টারভিউ, তার তো ধ্যান জ্ঞান সাধনা সবই ওই ছবি আঁকা। জানি না কি করবে। তা বললে কি চলবে? এভাবে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না নিরুদি। ওর এখন বয়স অল্প, এখন স্বপ্নের ঘোরের মধ্যে আছে। ঘোরটা যখন কাটবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ওকে একটু বোঝাও। কি বোঝাবো বলো তো? কথা শুনলে তো, জানোই তো আজকালকার ছেলে মেয়েদের, নিজেরা যা ভালো বুঝবে তাই করবে। এই তুমি একটু বসো, চলো ভেতরে বসবে। চলো। না না, আজকে না, ছেলেটা কালকে বেরোবে, আমার অনেক গোছগাছ আছে। আজকে আসি, পরে আসবো, ঠিক আছে? চলো, এলাম তাহলে।
মি, দাঁড়ান দাঁড়ান। আপনি সেই ছেলেটা না? আপনি কি আমাকে ফলো করছেন? এখন আমার আবার ফটোও তুলছিলেন। এই আপনার ধান্দাটা কি বলুন তো? আমি আসলে ছবি আঁকি, তাই জন্যই। আপনি ছবি আঁকেন তো আমি কি করব? মানে আমি বলছি আপনাকে সবটা বুঝিয়ে। একটু বসে কথা বলা যাক প্লিজ। আমি অতীন্দ্র রায়চৌধুরী। ছবি আঁকি আসলে। আমি সেদিন তোমায় এক ঝলক দেখেছিলাম রাস্তায়। আর্টিস্টদের তো জানোই আর কি, সুন্দর কিছু দেখলেই ইচ্ছা করে সেই সৌন্দর্যটাকে স্কেচের মাধ্যমে জীবন্ত করে তোলার। আমি সেদিন তোমায় দেখে বাড়ি গিয়ে বারবার চেষ্টা করেছিলাম তোমার ছবিটা আঁকার। মাথার মধ্যে কেমন একটা করছিল, বারবার চেষ্টা করছিলাম আমি তোমার ছবিটা আঁকার, কিন্তু পারিনি। তখন মনে হলো যে যদি তোমার একটা ছবি আমি পেতাম, তাহলেই আমি তোমার সৌন্দর্যটাকে আমি আমার আঁকার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতাম। তাই আসলে আমি তোমার ছবি তুলছিলাম। এছাড়া বিশ্বাস করো, আমার কোনো খারাপ মতলব ছিল না। তুমি হয়তো আমার মিসআন্ডারস্ট্যান্ড করছিলে। সত্যি বলছি, আমার কিছু খারাপ মতলব ছিল না। আঁকবো না যদি তুমি না চাও। এত লুকোচুরি করার কি ছিল? আগে থেকে বললেই হতো। কেন? জানি না এভাবে আর কতদিন। 2 বছর হয়ে গেল তোর বাবা বিছানায়। সংসারের খরচ, তার উপর ওষুধের এত খরচা। তাও যদি তুই ঠিকঠাক কিছু একটা করতিস। 2 বছর হয়ে গেল তোর বাবা বিছানায়।
সংসারের খরচ, তার উপর ওষুধের এত খরচা, তাও যদি তুই ঠিকঠাক কিছু একটা করতিস। স্টার্ট হয়ে গেছে বাল। কাকে নিয়ে ব্যস্ত কাকা? আরে পরকিয়া কাকিমা কেস। আঁকা নিয়েই থাকি বেশিরভাগ। মধ্যবিত্ত পরিবারে জন্মে শিল্পী হতে যেও না বাবা, না খেতে পেয়ে মরবে। এতদিন তো এসব করলি, কোনো লাভের লাভ কি হলো? এইসব বাদ দে, এখন একটা কাজের কাজ কর। এই দাদাকে মনে আছে? সেমালো শিল্প মারাতে গিয়ে নিজেই মারিয়ে বসেছিল। পরে কি হবে সেটা ভেবে সবাই যদি পিছনে সরে আসে না, তাহলে তার শিল্প বলেই কিছু থাকবে না। শিল্পটা শিল্পই, সেটা ছোট হোক বা বড়। শিল্পীদের সম্মান করতে না পারলেও না, তাদের কোনোদিনও ডিমোটিভেট করবি না। অতীন্দ্রটার কিছু হলো? কোথায় আর কিছুই তো হলো না। মধ্যবিত্ত ফ্যামিলি, চাকরি তো একটা করতেই হবে। ইন্টারভিউটিও দিচ্ছে কিছু? আচ্ছা, এই যে আঁকার জগতে এই মুহূর্তে তোমার এই নামটা কজন জানে? শুনতে খারাপ লাগছে, তাই এতদিন তো? তো এসব করলি, কোনো লাভের লাভ এই কি মুহূর্তে হলো? তোমার এই নামটা কজন জানে? ইন্টারভিউটিও দিচ্ছে কিছু? চাকরি তো একটা এতদিন তো এসব করলি, কোনো লাভের লাভ কি হলো? 2 বছর হয়ে গেল তোর বাবা এই যে আঁকার জগতে খারাপ লাগছে, তাই তো? এই মুহূর্তে তোমার এই নামটা কজন জানে? কিছু হলো? লাভের লাভ কি হলো? এই মুহূর্তে তোমার এই নামটা তোর কজন বাবা জানে? বিছানা, চাকরি তো একটা 2 বছর হয়ে গেল তোর বাবা এই যে বিছানা। আঁকার জগতে খারাপ লাগছে, তাই তো? অনেকক্ষণ এসেছো? না না, এই কিছুক্ষণ। তোমার থেকে কিছু চাইতে পারি? কি? বাকি জীবনটা তোমার প্রেমিক হয়ে থাকার সুযোগ দেবে। আমি তো জানতাম তুমি ভালো ছবি আঁকো, তো কবিতা লেখা কবে থেকে শুরু করলে? তোমার চিঠির মাঝে তোমায় খুঁজি রাতে, তোমার ছবি আঁকি মনে, তোমার গন্ধে ভেসে বেড়ায়। তুমি কাশ ফুলের মতো মনের মাঝে ভালোবাসা খুঁজে যাও। তুমি অন্ধকার হয়ে আলোর মতো আমাকে ভালোবেসে যাও। তুমি রক্তে মিশে থেকে যাও, তুমি নেশারি মাঝে রয়ে যাও, তুমি মনেরই মাঝে রয়ে যাও। নাকি অবিশ্বাস্য যন্ত্রণায় নিভে ছোটবেলায় আমার গুরু আমায় বলতেন যে যাই হয়ে যাক না কেন, ছবি আঁকাটা কখনো ছাড়িস না। টাকা পয়সা কতটা কি উপার্জন করতে পারবি জানি না, তবে তার থেকে আরও অনেক বেশি কিছু পাবি। তাই হয়তো আমি তোমায় পেয়েছি। তুমি আমার অনেকটা না পাওয়ার মধ্যে একটুখানি পাওয়া, যেটা সেই অনেকটা না পাওয়ার কষ্টটাকে এক নিমেষে শেষ করে দিতে পারে। জীবনে খুব কম মানুষই এরকম লাকি হয় যারা তাদের পছন্দের কাজটা করে সঠিক ইনকাম করতে পারে। এই বেঁচে থাকার লড়াইটা তোমার একার নয় অতীন্দ্র, এই বেঁচে থাকার লড়াইটা তোমার মতন এই শহরের অনেক ছেলেমেয়ে। দাদা, অতীন্দ্র বলে যে ছেলেটি, সে তো আর আসছে না। কি বলছো?
হ্যাঁ, বেশ কিছুদিন হয়ে গেল। তাছাড়া আমাকে বেশ কিছুজন ফোন করেছিল যে ওনার ছবি কেন মার্কেটে আসছে না এখন আর। ছবি টবি দেওয়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, ও তো আসছে না কয়েকদিন ধরে। বলবে তো আমাকে, অন্য কোনো খটর পেয়ে গেল কিনা খোঁজ খবর নাও। জ্যোৎস্নার আলোতে তুমি দিচ্ছ হাতছানি, পাচ্ছি না খোঁজে তোমায়, তুমি বড় অভিমানী। মেঘের মাঝে তুমি বৃষ্টির মতো, গল্পে থেকে যাও আমার অভিশপ্ত কত। তাই চাইছি তোমাকে আজ আমার করতে, তাই চাইছি তোমারই গন্ধে মিশে যেতে। ক্যানভাসে তুলির টানে তোমায় খুঁজে, না 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 না। না ফোন করো না, একটা কাজ করো, তুমি ওর বাড়ি চেনো? মানে কোন এরিয়া? হ্যাঁ, সে বাড়ি আমি চিনতে বেশিক্ষণ লাগবে না। বেশ কিছুদিন আগে ওকে আমি ফোনও করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ ছিল। এই মেরেছে, আমার পয়সা মেরে দিল না তো? বুঝতে পারছি না। চাপা আচ্ছা, আমি যাবে। ব্যাপারটা নিয়ে দেখছি আজকেই। দেখো দেখো দেখো, হ্যাঁ, ওটা হ্যাঁ। এখন তো ওরা আবার ডিমান্ড বাড়ছে তো। এদিক ওদিক আবার অন্য ঘর পেয়ে গেলে তো সেটাই খরচা বেড়ে যাবে আমার। তুমি বড্ড একা, তাই না? ছিলাম না, হয়ে গেছি। তখনের আমি আর এখনের আমির মধ্যে বিস্তর ফারাক। সময় আর পরিস্থিতির সাথে মানুষের চিন্তাধারা, মানসিকতার পরিবর্তন ঘটে। এটাই তো বাস্তব। তা হয়তো ঠিক, কিন্তু আমার জীবনটা অনেকটা কম সময়ের মধ্যেই অনেকটা পাল্টে যায়। দিব্যি কাটছিল দিনগুলো। আমার আঁকা ছবি ধীরে ধীরে মানুষ পছন্দ করতে শুরু করেছিল। কলেজের প্রফেসররাও অন্য চোখে দেখতো আমায়। কত আর্ট এক্সিবিশন, কত পুরস্কার, আর চোখে এক রাস স্বপ্ন। কিন্তু এই সব কিছুই যেন এক নিমেষে শেষ হয়ে গেল। বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়, সংসারের অনেকটা ভার এসে পড়ে আমার ঘাড়ে। তারপর প্রতিদিন বেরোনো, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। তাহলে কি আবারও শিল্পী সত্তা হার মেনে যাবে কঠিন বাস্তবের কাছে? কি ব্যাপার অতীন্দ্র? বিপ্লববাবু ফোন করছে, ফোন ধরছো না। কার সাথে কথা বলছো? এই যে আমার পাশে বসে আমার প্রিয়। আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি সেটা না জানলেও চলবে। যাই হোক, বিপ্লববাবু তোমাকে ডেকেছে, চলে আসবে। ও, তা তোমার মায়ের কাছে শুনলাম তোমার একজন নতুন বান্ধবী হয়েছে। কি নাম তার? প্রিয়দর্শিনী। আচ্ছা, তা ও তোমার সাথে এখানে আসেনি? না, আজকে আসেনি ও আমার সাথে। কিন্তু আমি যে তোমার মায়ের কাছে শুনলাম ও সবসময় তোমার সাথেই থাকে। আমি বুঝতে পারছি না আপনি এসব কথা কেন জানতে চাইছেন। আর বিপ্লব বাবু, আপনি রোজ রোজ কেন আসছেন এটাও কিন্তু ক্লিয়ার না আমার কাছে। আমি একটু ক্লিয়ার করে দিই, তুমি কিন্তু অনেকদিন ধরে ছবিটা আঁকতে পারছিলে না, কিছু সমস্যা হচ্ছিল আর কি। তো সেই সমস্যাগুলো যাতে না থাকে তার জন্যই তো ডক্টরের কাছে নিয়ে আসা। ছবি আমি আঁকছি, সমস্যা কিছু নেই আমার।
তাহলে তো খুব ভালো। অতীন্দ্র, আমি একটু বুঝিয়ে বলি। তুমি যে তোমার চারপাশে সবসময় প্রিয়দর্শিনীকে দেখছো না, বাস্তবে কিন্তু সেটা নেই। তুমি পুরো বিষয়টাকে হ্যালুসিনেট করছো। আসলে তুমি ওকে তোমার গল্প বলার সঙ্গী করেছো। তোমার মধ্যে জমে থাকা সমস্ত কষ্ট, যন্ত্রণা, তোমার ব্যর্থতা, এগুলোকে কারোর সাথে শেয়ার করতে না পেরে তুমি তোমার মনের মতো একটা মানুষকে কল্পনা করেছো, যাকে তুমি তোমার মনের সব কথা নির্দ্বিধায় বলতে পারো। কিন্তু বাস্তবে ওর কোনো অস্তিত্ব নেই অতীন্দ্র। এটা তোমার একটা রোগ। আচ্ছা অতীন্দ্র, তুমি তো বলছো অনেক দিন ধরে তোমার বান্ধবী তোমার সাথে আছে, তো ওর তো কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু একটা তো থাকবে। আমাকে দাও না, আমিও একটু ওর সাথে কথা বলি। সেটা আমার কাছে নেই। তার মানে এটা কখনোই না যে ও মিথ্যে। আমার প্রিয়দর্শিনী মিথ্যে হতে পারে না। আমি ওকে বহুদিন ধরে চিনি, আমার সাথে ওর রোজ দেখা হয়, ও কথা হয় আমার সাথে, আমি ওর সাথে ঘুরতে। ও মিথ্যে হতে পারে না। বৌদি, টাকা পয়সা তুই ভাববেন না বেশি, আমি আছি তো। তুমি কত যে দূরে, আমি জানি না কোন কোন জীবন পাবো তোকে ফিরে। বেহায়া মন, ক্লান্ত জীবন, আজ তোরই পাশে আমি বারণ, আমি বারণ, আমি বারণ। আয় ফিরে আয়, আয় ফিরে আয় আমার কাছে, আমার কল্পনায়। ব্যর্থ জীবন আর যন্ত্রণায় আয় ফিরে আয়, ফিরে আয়, আয় 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 ফিরে আয় ফিরে আয়।
তুমি এখন এলে? এতদিন আসোনি কেন? কোথায় ছিলে? আমি যে ওদের এত বড় মুখ করে বললাম যে তুমি আমার সাথে থাকো সব সময়, কই তুমি তো ছিলে না সেখানে। তখন এলে না কেন? তুমি এখন কেন এসেছো? আমি তো হেরে গেলাম ওদের কাছে। আমি 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 বারবার বললাম যে তুমি আমার সাথে থাকো সব সময়, কিন্তু তুমি এলে না কেন সেই সময়? আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম ওদের কাছে। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি কিন্তু আসছো না আগের মতো। কেন এরম করছো তুমি? আমি 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 সুস্থ হতে চাই না। আমি সুস্থ হতে চাই না। সুস্থ হলে তো আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি সুস্থ হতে চাই না। সুস্থ হতে চাই না। আমি সুস্থ হতে চাই না। তোমাকে হারিয়ে ফেললে আমি আমার জীবনের গল্পগুলো কাকে বলবো? আমার মা ওষুধ দিয়েছিল, ফেলে দিয়েছিল। আমি সুস্থ হলে তো তুমি চলে যাবে। আমি চাই না। আমি চাই না। আমি তাহলে আমার জীবনের গল্পগুলো কাকে বলবো? তুমি তুমি চলে গেলে আমি তো একা হয়ে যাব। তুমি যেও না, যেও না তুমি। এই রোগ এত সহজে সেরে যাওয়া নয় অতীন্দ্র। আর শোনো, এই পৃথিবীর কেউ কখনো তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। হ্যাঁ বলুন সুব্রনীলদা। এই কিছু পেন্টিং দরকার, তাই আপনার কাছে এলাম। এই তো দোকান সাজিয়ে বসে আছি দাদা, যা খুশি নিয়ে যান। না, এইগুলো চলবে না। আমার ওই অতীন্দ্র রায়চৌধুরীর ছবিই চাই। অতীন্দ্র রায়চৌধুরীর ছবিই চাই? হ্যাঁ। দাম বেড়ে গেল নাকি ওর? না, মানে ওর ছবিটা ভালো চলছে। তাই? ব্যাপারটা হচ্ছে ছেলেটি গত কয়েকদিন ধরে একটু অসুস্থ। তাহলে? মানে কাজটা করতে পারছে না। আমি ওর সাথে যোগাযোগে আছি। তা সুস্থ হলে আমি আপনাকে খবর দিয়ে দেবো, চিন্তা করবেন না। তা ও নিজে আবার কাজ শুরু করবে। ও যখনই আঁকা শুরু করবে আমি আপনাকে খবর দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আঁকা হলেই আমাকে কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ একদম একদম, সুনির্মল আপনাকে খবর দিয়ে দেবে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, কত অ্যাডভান্স করতে হবে বলুন? তা আপনার সঙ্গে এতদিনের রিলেশন, আমি কি বলবো, আপনার যা খুশি দিন না। তাও কত? লাস্ট ছবিটা তো বোধহয় 1.5 লাখ না নিলামে কত উঠেছিল। এবার বোধহয় একটু দাম বাড়বে, মানে আপনার হয়তো দাম বাড়িয়ে দিয়েছেন। আপনি 2 লাখ মতন দিয়ে যান, বাকিটা কম বেশি করে নেবো আমরা। ওকে, কালকের মধ্যেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আজ তবে চলি। ভালো থাকবেন। অতীন্দ্র, কেমন আছো এখন? ভালো। আর তোমার যে ওই গার্লফ্রেন্ড প্রিয়দর্শিনী, ওর সাথে এখন দেখা হয়? না, এখন আর আসে না। আগে খুব আসতো। তোমাকে কতবার বললাম যে নিয়ে এসো একবার, আনলি না। কথাবার্তা হয় এখন? না, হয় না। আসে না ও আর এখন। আগে খুব আসতো, ইদানিং আর আসছে না। আপনার ছেলে এবার সুস্থ হয়ে যাবে। এগুলোই থাকবে, আর প্রয়োজন পড়লে ফোন করে নেবেন। আর মাস তিনেক পর একবার দেখা করে যাবেন। বলুন ম্যাডাম, কি খবর? আচ্ছা বিপ্লব বাবু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। মানে এই ছেলেটিকে আমি এত হেল্প কেন করছি, তাই তো? এক্স্যাক্টলি। জানতাম আপনি তো ওটাই জিজ্ঞেস করবেন। আচ্ছা ভালো কথা, আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক ক্রেডিট হচ্ছে তো? তাহলে না এই বিষয়গুলো নিয়ে চাপ নেবেন না, বুঝলেন তো? ওগুলো
আমারই থাকুক। এত কিছু আপনার না জানলেও চলবে। টাটা। আমি মানুষটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ তো বলে দিলে। একবার জানতে চাইবে না কেন ভালো? ওরকম একটা দুস্থ ছেলেকে দেখো সুস্থ করার জন্য কতগুলো টাকা খরচা করলাম, ডাক্তারের কাছেও দৌড়ালাম। কি দরকার বলো আমার এসব করার? তোমার কোনো মানে কনফিউশন হয় না আমাকে নিয়ে? মানে এই লোকটা প্রতিদিন কি করে চলেছে, মানে কি বলো তো, মনে মনে তুমি আমাকে বেজন্মা ভাবো। আমি কিন্তু একটা পাক্কা বেজন্মা। মানে আমি আমার বাবা মাকে কোনো দোষ দিচ্ছি না, ওদের কোনো ফল্ট ছিল না। ওরা বাই মিস্টেক একটা বেজন্মাকে জন্ম দিয়ে ফেলেছে। এই অতীন্দ্র ছেলেটা তো সুস্থ হচ্ছে, আবার তো আঁকা টাকা শুরু করবে যথারীতি। আবার সেই আঁকাগুলোকে ঘাড়ে করে নিয়ে আমার কাছেই আসবে, অন্য কোনো গতি তো ওর নেই। আবার ওকে মোটামুটি ওই ৫-৭ হাজারে ৭টা বোধ হয় একটু বেশি হয়ে যাবে না, ৬.৫, বেশি লোভ বাড়িও না, মাথায় উঠে যাবে। ওটুকুর মধ্যেই ওকে আটকে রাখবো। ওই কি যেন নাম, শুভ্রনীল দা, উনি তো বলেই গেলেন ১.৫ লাখ টাকা নাকি ২ লাখ টাকা দাম উঠে গেছে ওর। চলুক, ভালো, ক্ষতি কি? ওর টাকা পাক, আমরা আমাদের মাল পাই, সেরকমই চলুক, আগে যেরকম চলছিল। হ্যাঁ যাও, ওই অ্যাকাউন্টসটা একটু মিটিয়ে নাও, অনেক দিন ধরে পড়ে আছে। এই পৃথিবীর সব থেকে দুর্বল বিষয় কোনটা জানো অতীন্দ্র? ভালোবাসা, যা মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। ভালোবাসাটাই তোমার দুর্বলতা, আর দুর্বলতাটাই তোমার ভালোবাসা। আমি তো তোমার অসুখ, আর অসুখ হই আমি তোমার সাথে বাকিটা জীবন থেকে যাব, কথা দিলাম।